ঠিক ফাইন্যান্সে আমি তোমাদের যেটি করালাম টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য, ঠিক একইভাবে বিজনেস ম্যাথমেটিক্সের এই 9 নম্বর অধ্যায়ের ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স অর্থাৎ অর্থায়নে গণিত, সেম টাইটেল। আমি সম্ভবত আকাশ সর্দার অনুমান করছি পার্ট এ এর প্রত্যেকটা প্রশ্ন আমি মনে হয় তোমাদেরকে পড়িয়েছি। আমি কি ঠিক আছে কনসেপ্টটা আমার, নাকি আমি ভুলে গেছি কোনটা পড়িয়েছি কিনা এটা? এই যে বিধি 69 এগুলো পড়িয়েছি না তোমাদের? জি স্যার, পড়াই কিন্তু। আচ্ছা, তো এটা রেকর্ডেড ক্লাস আছে, যারা মিস করেছিলে এই বিশেষ করে ব্রিফ কোশ্চেন গুলো উত্তরটা শিটে লেখা আছে, যদি কেউ বুঝতে অসুবিধা ফেস করো তাহলে আমার সাথে কথা বলবে। বরং আমি পার্ট বি এবং পার্ট সি ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স এই টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ফাইনাল পরীক্ষায় 10 মার্কস এখান থেকে তোমাদের কমন পড়বে, মানে একটা অঙ্ক অবশ্যই পড়বে। ব্রিফ কোশ্চেন একটা থেকে দুইটা মিনিমাম পড়বে। তো সব মিলায় 12 থেকে 15 মার্কস এই একটা অধ্যায় থেকে তোমাদের চূড়ান্ত পরীক্ষায় প্রশ্ন হবে। এখানকার অঙ্কগুলোকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হলো সরল এবং চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করা, যেটি টাইম ভ্যালু অফ মানিতে আমরা করেছি। টাইপ 2 আমি করেছি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকারী সুদের হার কিভাবে ক্যালকুলেশন করবে। অ্যান্ড টাইপ 3 কিস্তির ক্ষেত্রে বার্ষিক কিস্তির পরিমাণ কিভাবে ক্যালকুলেশন করবে। অবশ্যই টাইম ভ্যালু অফ মানিতে আমরা এই সূত্রকে ব্যবহার করে অসংখ্য অঙ্ক করে এসেছি। প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে কিভাবে কিস্তির সূত্র অ্যাপ্লাই করে ফিউচার ভ্যালু বের করা যায়, ফিউচার ভ্যালু দেওয়া থাকলে কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের বের করা যায়, এবং একইভাবে কিভাবে অ্যামortization শিডিউল তৈরি করা যায়, যে আমরা যেটাকে বলেছি লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। সেই বিষয়গুলো এখনই বুঝতে পারবে না, আমি স্টেপ বাই স্টেপ অসংখ্য ম্যাথমেটিক্স এই পর্যন্ত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং এ পড়েছে, প্রায় 60টা প্রশ্ন এই অধ্যায় থেকে আমরা তোমাদের করাবো। সো এক একটা টাইপের 5টা 7টা করে অঙ্ক করালেই হোয়াটসঅ্যাপে শিটটা দিয়ে দিলে তোমরা আশা করি নিজেরাই সলিউশন করতে পারবে। তাহলে এখন যে অঙ্কটা করবে এটি হলো সরল এবং চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করা। এবং ঠিক এক্স্যাক্টলি চাকরির পরীক্ষা যখন দিবে, এই চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আমরা শেখাচ্ছি এই সূত্র দিয়েই ব্যাংকের অঙ্কগুলো করতে পারবে। কিন্তু চাকরিতে একটা লিমিটেশন থাকবে, ক্যালকুলেটর অ্যাপ্লাই করতে পারবে না, তখন আমি অন্যভাবে শেখাবো। আপাতত এই পরীক্ষায় যেহেতু ইউ হ্যাভ দ্য পারমিশন টু অ্যাপ্লাই ইউর ক্যালকুলেটর, টু ইউজ ইউর ক্যালকুলেটর, এন্ড দ্যাটস ওয়াই ক্যালকুলেটর দিয়ে আমি তোমাদের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। আমরা একটা একটা করে শুরু করি চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন। সবাই হোয়াইট বোর্ডটা দেখো, এবং একই সাথে চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন এর সূত্রটা মনে আছে কিনা? বাপ্পি চৌধুরী, বিপ্লব ঘোষ। আমরা জানি ফিউচার ভ্যালু ইকুয়াল টু এফভি, মানে কি বলো? স্যার ফিউচার ভ্যালু। 1 + r⁴ একটাই সূত্র। কোশ্চেন নাম্বার 1 সলিউশন করে দিচ্ছি। অবশ্যই পরীক্ষার হলে তোমাদেরকে লিখে নিতে হবে কি কি দেওয়া আছে। ফিউচার ভ্যালু মানে ভবিষ্যতে কত টাকায় রূপান্তর হবে। প্রেজেন্ট ভ্যালু বর্তমানে যদি ব্যাংকে 10,000 টাকা রেখে আসো, 10% সুদে 10 বছর পরে কত টাকা হবে, এটিকে ফিউচার ভ্যালু বলা হয়। সুদের উপরে সুদকে চক্রবৃদ্ধি সুদ বলে। So, চূড়ান্ত পরীক্ষায় তোমরা গিভেন দ্যাট দেওয়া আছে যে এখানে ইউ হ্যাভ দ্য পারমিশন টু ক্যালকুলেট আইদার ইন বাংলা অর ইংলিশ ভার্সন অ্যাজ ইউ লাইক মোস্ট, যে যেভাবে পারো ক্যালকুলেশন করার সুযোগ পাবে, বাংলা ইংলিশ উভয় ভার্সন। সো দেওয়া আছে, আমি বাংলায় লিখে করে দিচ্ছি, দেখো। গিভেন দ্যাট চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে কোনো নির্দিষ্ট আসল কত বছরের 4 গুণ হবে। আসল টাকা কি দেওয়া আছে এখানে আকাশ সর্দার? না স্যার। রেট সুদের হারটা দেওয়া আছে 8%, মানে কি বলো? 8% লিখবো নাকি 8 পয়সা লিখবো? 0.08। আচ্ছা। যে সবাইকে শিখিয়েছেন এটাকে, পার্সেন্টেজ থাকলে কিভাবে ডেসিমেলে প্রকাশ করতে হয়। 8% মানে 8 পয়সা লিখতে জি হবে, স্যার। 10% মানে 10 পয়সা, 12% মানে 12 পয়সা। কারণ ওই 8কে 100 দিয়ে ভাগ করলে 8 পয়সায় বের হবে। হ্যাঁ, কোনো নির্দিষ্ট আসল, সে আসলটা দেওয়া নেই, কত বছর শেষে 4 গুণ হবে। তাহলে এখানে ধরে নিতে হবে, আসলটা যখন দেওয়া থাকবে না তখন ধরে নিতে হবে, ধরি বাংলায় লিখলে আসল লিখবে, যেটাকে আমরা পিভি বলছি, প্রেজেন্ট ভ্যালু। আসল 100 টাকা, যেটার নাম কি বলো? পিভি। কত বছরে 4 গুণ হবে, ঠিক আছে, যা ফিউচার ভ্যালু হবে।
4 গুণ মানে কি 100 গুণ 4 কত টাকা হবে? কোন নির্দিষ্ট আসল টাকা কত বছরে 4 গুণ হবে সে আসল টাকা জানতাম না, ধরে নিলাম আসল টাকা 100 টাকা। 4 গুণ হবে মানে মেজবা সাদিক কত, 400 টাকা হবে ভবিষ্যতে। আজকের 100 টাকা 400 টাকা হবে 8% সুদে কত বছরে? হ্যাঁ, অর্থাৎ প্রশ্নকর্তা বলছে নাম্বার অফ ইয়ার ইকুয়াল টু হোয়াট। ভালো করে বুঝে নাও সবাই। তাহলে শুধুমাত্র সুদের হারটা দেওয়া ছিল, আর বলেছিল আসল যা ভাববে মনে রাখবে 4, হ্যাঁ, নির্দিষ্ট সময় পরে সেই টাকাটা 4 গুণ হবে। আসল যদি কেউ 100 ভাবে টাকাটা 400 ভাবতে হবে। প্রশ্ন হলো স্যারকে যদি আসল 200 ভাবতো, তারও অঙ্ক মিলে যাবে যদি সে টাকাটা 800 ভাবে তখন। কিন্তু একটা স্যার নর্মাল এখানে সেন্স হলো, স্যার, বলো বলো। এক্স ওয়াই বা এ বি এগুলো ধরা যাবে না, আসল সমান সমান এক্স? আচ্ছা, না, আসল সমান সমান এক্স ধরা যাবে না, কারণ 4 গুণ হবে 4x। অঙ্ক দুইটা চলক ধরলে তখন আর অঙ্ক ক্যালকুলেশন করতে পারবে না, বিকজ এখানে নাম্বার অফ ইয়ারটা বের করতে হবে। জি স্যার, ঠিক বুঝতে আছে। পারছো? মনে রাখতে হবে, সুদ কষার যত অঙ্ক আছে বাংলাদেশে চাকরিতে পড়ে, যেখানেই যাই বলুক না কেন, তোমার কনসেপ্টের সাথে আমি একমত, কখনোই টাকা ধরতে হয় না। শুধুমাত্র আমি ছাত্রদের যখন শেখাই তখন বলে দিই, যদি কোনো প্রশ্নে লেখা থাকে সুদে আসলে 2 গুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, তখন মনে রাখবে সব সময় আসলটা 100 ধরবে। আমি আবারও বলছি, যদি কোনো প্রশ্ন লিখে দেয় একটা নির্দিষ্ট সময় শেষে সুদ আর আসল মিলে 4 গুণ হবে, 5 গুণ হবে, 10 গুণ হবে, তখন সেই অঙ্কে সবসময় আসল ধরবে 100। উদাহরণস্বরূপ, সুদে আসলে 5 গুণ হবে, তার মানে মোট টাকা হবে 500। আজকের 100 টাকা 500 টাকা হবে। সুদে আসলে 9 গুণ হবে মানে মোট টাকা হবে 900, অর্থাৎ আসল ধরতে হবে সবসময় 100 টাকা। তাহলে বুঝতেই পারছো যে ফিউচার ভ্যালু বলা আছে ভবিষ্যতে টাকাটা হবে 400 টাকা 4 গুণ, বর্তমানে প্রেজেন্ট ভ্যালু যদি 100 টাকা হয়। 1 প্লাস রেট, আর বলছে কত বছর শেষে এমনটি হওয়া সম্ভব, এন এর মানটা বের করো। 400-র নিচে 100 যদি ভাগ করে দিই, 400 ভাগ 100 অনলি 4 টাকা হবে, সমান সমান 1 টাকার সাথে 8 পয়সা যোগ করলে 1 টাকা 8 পয়সা। নাম্বার অফ ইয়ার, একটু খেয়াল করো, আমাদের উদ্দেশ্য হলো এন এর মানটা বের করা। আমরা জানি এন এর মানটা আমি বের করব, এন আছে পাওয়ারে। এনটা যদি সামনে থাকতো, ভালো করে বলছো, এনটা যদি সামনে থাকতো তাহলে এই গুণটা এ পাশে নিয়ে এসে ভাগ করে দিতে পারতাম। ইচ্ছা করলেই কি তো আর পাওয়ারটাকে সামনে আনা যায় না? তো সব সময়ের জন্য মনে রাখবে, যখন টাইম ভ্যালু অফ মানি, ফিনান্সের অঙ্ক বা এই অধ্যায়ের অঙ্ক, এন এর মান যদি কখনো বের করতে বলে, এটিকে সামনে আনার জন্য উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করতে হবে। অনেকে প্রশ্ন করে কিন্তু কেন, কারণ লগ দিয়ে গুণ করলেই, লগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারটা সবসময় ফ্রন্টে চলে আসে। সো এই দেখো আমি করলাম log 4 সমান সমান লগ 1 টাকা 8 পয়সা টু দি পাওয়ার এন। এবার আমি জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সবসময় লগের সামনে চলে আসে। সো log 4 সমান সমান n log 1 টাকা 8 পয়সা। বুঝতে পারছো কিনা বাপ্পি চৌধুরী? বাকিরা সবাই আশা জি করি স্যার। হোয়াইট বোর্ড আগে থেকে ক্লিয়ার, নতুন ক্যামেরা সেটিং করা হয়েছে, নতুন হোয়াইট বোর্ডও আসছে তোমাদের জন্য, আর একটু স্মুথলি পড়াতে পারবো। মানে এই যে হোয়াইট বোর্ড টানা লাগবে না, অনেক বড় হোয়াইট বোর্ড ব্যবহার হবে ইনশাল্লাহ। এখন লুক এট দ্য ক্যালকুলেটর। তোমরা যেটা করবে, এন এর মান বের করবে, কাজে এই যে log 1.08 এর নিচে নিয়ে এসে ভাগ করে দাও। আবার আবার মানটা লিখে ভাগ করলেও কোনো সমস্যা নেই। যদি কোনো ছাত্র মনে করে যে না, আমি একবারে ভাগ করব, এই log 4, এই log 1.08 এর নিচে নিয়ে এসে ভাগ করে দিব 1.08, তাহলে আমার এন এর মানটা আমি পেয়ে যাচ্ছি। কারণ ম্যাথমেটিক্সের ভাষা গুণ অপোজিটে আসলে ভাগ হয়ে যায়। এবার ইউ হ্যাভ দ্য পারমিশন টু ইউজ ইউর সাইন্টিফিক ক্যালকুলেটর। log 4 ভাগ log 1.08, আমি একবারে ভাগ করে উত্তরটা লিখে দিচ্ছি। লুক এট দ্য ক্যালকুলেটর। দেখতে পাচ্ছ সবাই ক্যালকুলেটর? এই যে লগের মান বের করার ক্ষেত্রে অনেকে কনফিউজড হয়ে যায়, আগে লগ লিখতে হয় নাকি আগে সংখ্যা? এই যে 4 আগে, তারপরে লগ। তাহলে একটা মান তোমরা পাচ্ছ, পরীক্ষা ইচ্ছা করলে লিখতে পারবে। আবার এটাকেই ভাগ করে দিচ্ছি আমি সরাসরি, ভাগ 1, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে একটু ভালো হবে, তাহলে ভাগ
ক্যান নট ডিভাইড বাই জিরো, একটু মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে আমার। আচ্ছা, 4 লগ যে মানটা হয়েছে এটাকে আমি ভাগ করব। ফার্স্ট ব্র্যাকেট 1.08, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা লগ। ঠিক আছে তো? তোমাদের কত হয়েছে বলো দেখি। ক্যালকুলেটর ইউজ করেছো তোমরা নিজেরা? আমার মনে হচ্ছে একটু ক্যালকুলেটর আমি ইয়ে লিখে লিখে করতে হবে, না হলে মানটা আমার মনে হয় সাইন্টিফিক যে ক্যালকুলেশন করা ভুল হয়েছে আমার, আমি শিওর অনেকটাই। সবাই একটু স্যার টু দেখো। পয়েন্ট জিরো 3.037 আসছে। 4 লগ, একটু মানটা আমি লিখতে চাচ্ছি। দেখো 4 লগের মান কত? লগ 4 এর মান হলো সিক্স জিরো জিরো টু পয়েন্ট সিক্স জিরো জিরো ফাইভ নাইন আমি 6টা ডিজিট নিলাম। আর log 1.08 এর মানটা একটু দেখি। তবে একটু দেখো, দশমিকের পরে 5টা ডিজিট নিতে বলেছিলাম, কিন্তু আমি 6টা নিয়েছি, কারণ 5-এর পরে যে ডিজিটটা আছে সেটি 5-এর থেকে অধিক, বিধায় ক্যালকুলেশনের সুবিধার্থে 6টা ডিজিট লিখেছি। এটাকে ভাগ করবো log 1.08। 1.08 এটাকে লক করছি আমি, দেখো তাহলে মান আসে 0.03342 এবার এটাকে এটাতে ভাগ করো। মানে আমার একটু ভুল হচ্ছিল ক্যালকুলেশন করা, ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার কারণে মনে হয় ভুল হলো কিনা। আচ্ছা, তো এখন আমি যদি উপরেরটাকে এটা দিয়ে ভাগ করে দিই, উত্তরটা পেয়ে যাবো ইনশাল্লাহ। বলো কত বছর এসছে সাইমা সুলতানা? সবাই ভুল করেছে আমার জানা মত। 602059.0334423 কত বছর? 18.01। নিঃসন্দেহে এটি 18 এটি বিগত বছরের একটি প্রশ্ন ব্যাংক। তাহলে কত বছর শেষে 100 টাকা 400 টাকায় রূপান্তর হবে? এন এর মান হলো 18.01 বছর। তাহলে অতএব উত্তর লিখবে কি? অতএব এন সমান সমান 18.01 ইয়ার্স। মনে রাখতে হবে ক্যালকুলেশনের সুবিধার্থে দশমিকের পরে 5টা বা 6টা ডিজিট ব্যবহার করলেও উত্তর যখন আমরা লিখব তখন অবশ্যই দশমিকের পরে অনলি 2টা ডিজিট লিখতে হবে। রিমেম্বার, ডোন্ট ফরগেট দিস ইনফো। তাহলে এই ছিল ক্যালকুলেশন। তাহলে যেখানেই বুঝতে পারছি এন এর মান বের করতে হবে, এনটাকে ফ্রন্টে আনতে হলে উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করতে হবে। সো ক্যালকুলেটর তো আমার জানা মতে তোমাদের সবার সামনে আছে, আমি না ভুল করছি, কিন্তু তোমরা কেন ভুল করছো? ওকে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। এর পরের অঙ্কে চলে যাচ্ছে, দেখো আমি একটু পড়ে শোনাও দেখি আমাদেরকে এটি একটু। আহ নতুন কারা আসছে আজকেই, অনেকদিন পরে এসছে কারা কারা? বিপ্লব এসছে আর ফারজানা। তোমরা দুইজন পড়ে শোনাও তো দেখি। কোশ্চেন নাম্বার 2 কে পড়তে পারবে? সূত্রটা বোর্ডেই লেখা থাক, একটা সূত্র দিয়ে সব অঙ্ক মিলবে, সেটা তোমাদের নিশ্চিত হওয়া দরকার। বলো, একজন পড়ে শোনাও 2 নম্বর প্রশ্ন। 10.50% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে এক হুম, লক্ষ ষাট হাজার টাকার 1 বছর 9 মাসের সুদ নির্ণয় করো। তুমি বলো দেখি তাহলে, চক্রবৃদ্ধি সুদে সুদ নির্ণয় করতে বলছে। তো আমরা যে সূত্র জানি সেটা হলো ফিউচার ভ্যালু, যার মধ্যে আসলের টাকাও থাকবে, সুদের টাকাও থাকবে। সুদ আর আসল মিলে যে টাকাটা হবে তার নামই হলো ফিউচার ভ্যালু, মানে ভবিষ্যৎ মূল্য। তো আগে কি কি দেওয়া আছে একটু দেখি। বলেছে 10.5% অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 1,60,000 টাকায়। তাহলে প্রেজেন্ট ভ্যালু আজকে আমি বিনিয়োগ করলাম 1,60,000 টাকা। এখন আমি বিনিয়োগ করলাম, সময়কাল 1 বছর 9 মাসের সুদ নির্ণয় করো। 10.5%, 1 বছর 9 মাস। আচ্ছা, 1 বছর 9 মাস মানে তখন কিভাবে, হাউ টু রাইট ডাউন? এনিবডি এলস? সব থেকে ওয়াইজ হলো 1 বছরে 12 মাস আর 9 মাস, কত মাস হয়? 12 আর 9 21 না? 21। নাম্বার অফ ইয়ার 21 ভাগ 12। ভালো করে বুঝে নিও, সময় সর্বদাই বছরে প্রকাশিত হয়। যদি এমন প্রশ্ন কখনো তোমাদের পড়ে 21 বা 9 বছর বললে তো 9 লিখতে পারত, কিন্তু বলেছে 3 বছর 6 মাস সাপোজ, তখন যেটি করবে
3 বছরকে 3 × 36 মাস আর 6 মাস, 42 মাসকে 12 দিয়ে ভাগ করবে। আবার যদি বলা হয় শুধু 6 মাসের সুদ বের করো, তখনও 6/12। এন এন কিন্তু এন মানে হলো সময়, বছর। এন এর মান সর্বদাই বছরে প্রকাশিত হবে, কাজেই মাস থাকলে 12 দিয়ে ভাগ করবে, দিন থাকলে 365 দিয়ে ভাগ করবে। বাপ্পি চৌধুরী, বলো, যদি এই প্রশ্নেই তোমাদের পরীক্ষায় পড়ে 3 মাস 10 দিনের সুদ বের করে দেখাও, তাহলে এন এর মান কিভাবে লিখবে? তখন এন সমান সমান লিখবে 3 মাসে 3 × 30 = 90 দিন ধরবে, আর 10 দিন 100 দিন। এটাকে বছরে প্রকাশ করতে হলে 365 দিয়ে ভাগ করবে। একইভাবে 1 বছর 9 মাস, তার মানে মোট হলো 21 মাস, ওটাকে 12 দিয়ে ভাগ করলে আবার বছরে প্রকাশ হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? বলো সাইমা সুলতানা, 1 বছর 4 মাস যদি হয় তাহলে কি লিখবে এর মান? তো 16/12। আমি আবার বলছি, আমি যদিও চাকরির ব্যাচে এগুলো আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিই ছাত্রদের। সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে, অর্থাৎ এন এর মান যদি প্রশ্নে 5 বছর থাকে 5 লেখা যাবে, 7 বছর বললে 7 লেখা যাবে, কিন্তু এন এর মান যদি 9 মাস বলে তাহলে 9/12 লিখতে হবে। যদি প্রশ্নকর্তা বলে 18 মাসের সুদ বের করো, 18/12। যদি লেখা আছে 2 বছর 4 মাসের সুদ বের করো, 2 বছর 4 মাস, কে বলতে পারবে কি লিখবো? 28/12। 28 ভাগ আঠাশ 28 12। মাস। ভাগ বারো মনে রাখবে যেটা ছোট সেটাতে কনভার্ট করবে, 2 বছরে 12 12 24 মাস, আর 4 মাস 28/12। আর মাস আর দিন যদি থাকে দিনে কনভার্ট করবে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, হ্যাঁ, ফর স্মুথ ক্যালকুলেশন। অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল, ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়েছে 2020 সালে। নাম্বার অফ ইয়ার, 1 বছর 9 মাস, এখানে লিখবে 1 বছর 9 মাস বা 21/12 লিখতে পারবে, সুন্দর করে লিখবে, হ্যাঁ। 1 বছর 9 মাস, যার ব্যাখ্যা লিখে দিয়েছি আমি, দেখো 1 বছর 9 মাস মানে 21/12। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট 10.50, এত পার্সেন্টেজ, এটাকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। অর্থাৎ পার্সেন্টেজকে 100 দিয়ে ভাগ করলে ডেসিমেলে প্রকাশ হয়। তোমরা ভাগ করে দেখো, 1050 হবে, তো 0 লিখলেও হয়, না লিখলেও হয়। এটাকে 100 দিয়ে ভাগ করলে 1050 হয়। তো আমাদের পুরাটা লিখতেও পারো, আবার জটিলতা অ্যাভয়েড করার জন্য অনলি 105 যে কথা, 1050 একই কথা। ওকে, তাহলে প্রশ্নকর্তা বলছে 1 বছর 9 মাসের সুদ বের করে দেখাতে বলছে, কিন্তু অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। মনে রাখবে, সুদ যদি ব্যাংক 1 বছরে একের অধিক বার নিতে চায় তখন সুদের এক্সটেনশন হয়। ফিনান্সে শেখালাম কয়েকদিন আগে, মনে আছে কিনা? অর্ধবার্ষিকী মানে 6 মাস পর পর সুদ দিবে, তাহলে এম এর মান কত, সোহানা এবং আম, স্যার 2 হবে। সৌরভ, স্যার 2। 2 স্যার। সোমায়া, আফরিন, বলো এম এর মান কত হবে? এম এর মান হবে 2। যখন চক্রবৃদ্ধি সুদটা লেখা থাকবে অর্ধবার্ষিকী মানে বছরে 2 বার, এম এর মান 2। যখন লেখা থাকবে কোয়ার্টারলি, তখন এম এর মান 4, মানে 3 মাস পর পর। এবং তখন এই সূত্রে কিন্তু একটু, যেখানে আর আছে সেখানে এম দিয়ে ভাগ হবে, এবং যেখানে এন আছে সেখানে এম দিয়ে গুণ হবে। মনে আছে তো সবার? এটাই তো শেখালাম ফিনান্সের অঙ্ক করার ক্ষেত্রে। জি স্যার। জি স্যার, এখানে একটা কথা বলবো স্যার। শিওর। স্যার, এই রাফ দেওয়া আছে যেখানে আমরা করছি, এইখানে এন সমান সমান 21/12। এইখানে যদি, যেহেতু বছর অর্ধবার্ষিক বলছে, এখানে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে করা সূত্রে যাবে, আমাদের ওই যে পরবর্তী এম এর মানটা তখন আর যে লিখতে এম হবে না, লিখছে করা যাবে। করা যাবে, নিঃসন্দেহে করা যাবে, কিন্তু যেহেতু আমরা একটা নিয়মে করেছি, আমরা সবসময় এমটাকে আলাদা করে দেখাতে চেয়েছি, এনটাকে আলাদা করে। কিন্তু অনেক বই এন আর এম এর ওকে ওকে। ক্যালকুলেশন জি একসাথে করে দেখায়, কিন্তু তার কোনো দরকার নেই। আমরা জি এন স্যার, একটা ঠিক আছে। জিনিস, এম এক জিনিস। এম যদি থাকে, এম এর অ্যাপ্লিকেশন, যদি এম না থাকতো, এম থাকবেই এমন কোনো রিকোয়ারমেন্ট নেই এই প্রশ্নে। চক্রবৃদ্ধি সুদ ব্যাংক যদি জি স্যার। বছরে একবার নেয় তখন তো এম এর কোনো প্রশ্নই নেই, কিন্তু ব্যাংক একের অধিকবার নিলে সূত্রে আর এর সাথে এম ভাগ হয়, এন এর সাথে এম গুণ হয়। এই হলো চক্রবৃদ্ধি সুদের, এটাই মূল সূত্র, এক্সটেনশন হয়ে এটাই হয়। আচ্ছা, এখন আমি মানটা লিখছি, দেখো। সো প্রেজেন্ট ভ্যালু 1,60,000 টাকা আমি ব্যাংকে রাখলাম। 1 প্লাস সুদের হার 0.1050, এম এর মান 2, এন গুণ এম। সো এন এর মান হয়েছে আমাদের 21/12, আর এম এর মান ছিল 2। এবার আমরা একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি। এবার একটু বড় করে হোয়াইট বোর্ডটা সবাই দেখ।
স্যার। বলো, কোথায় বুঝতে পারো? স্যার ওই যে আর এর ওই যে 10.50 ওইখানে তো স্যার ওইটা তো 0.105 হবে। ওইটা তো শূন্য একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, শোনো, আমি একটু বলে রাখি, তুমি কি 100 দিয়ে ভাগ করেছো ওয়ান জিরো ফাইভ জি জিরো কে? স্যার। আচ্ছা দেখো, দশমিকের পরে এটা জিরো লিখলেও হয়, না লিখলেও হয়। বলো তো তুমি, এটাকে 2 পয়সা নাকি 20 পয়সা? বলো, উত্তর করো দ্রুত। এটা 20 পয়সা। 20 পয়সা। কারণ জিরো এমন একটি এটা বিশ ডিজিট, পয়সা ও লিখলেও যে প্রভাব পড়বে, না লিখলেও সে প্রভাব পড়বে। কেউ যদি লেখে লিখতে পারে, কেউ যদি না লেখে কোনো সমস্যা নেই, না লেখাটাই স্মার্ট। ঠিক আছে, কেটে দিলাম। তোমার ক্যালকুলেটার এই কারণে এটা দেখায়নি, লিখলেই কি আর না লিখলেই, কিন্তু জেনারেল ক্যালকুলেটারে ভাগ করো, হ্যাঁ, চলে আসবে মানটা। মানে ম্যানুয়ালি ক্যালকুলেশন করো, 1050 হবে। যাই হোক, সো এখন এটি ক্যালকুলেশন আমরা একবারে করে দিচ্ছি ফর ইউর বেটারমেন্ট। 2 1 কে 2, 6 2 × 12, 21-কে 6 দিয়ে ভাগ করবো পরে। তার আগে আমি এখানে করছি, দেখো, 0.105-কে 2 দিয়ে ভাগ। আমরা কি একবারে করতে পারি আকাশ? 1 পয়েন্ট, একটু দেখো সাইন্টিফিক ক্যালকুলেটরের দিকে তাকিয়ে আমি কিভাবে করি। আমি এই 1 টাকার সাথে 1.05-কে 2 দিয়ে এটা একবারে করব পরীক্ষায়, তোমরাও সেভাবেই করবে। 0.105, এটাকে 2 দিয়ে আগে ভাগ করে নিচ্ছি। নেওয়ার পরে যেটি হলো, ওর সাথে 1 টাকা যদি যোগ হয়, তাহলে হবে 1.0525। এই পর্যন্ত যে লিখলাম এই ক্যালকুলেশন, এটার সাথে এটা, এটা বুঝতে পারছো সবাই? এটাকে এটা দিয়ে ভাগ করে হয়েছে 0.525, আর 1 টাকা যোগ করলে হবে 1 টাকা 0.525 পয়সা। আর উপরে আছে 21/6। আমি একবারে লিখে দিচ্ছি 21/6 কি হয়। 21/6, 3.5। এবার তোমরা ইচ্ছা করলে, ছাত্ররা যদি মনে করে স্যার আমি পুরো লাইন একবারে উত্তর বের করে নিতে চাচ্ছি, করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো কিভাবে করবে সেই ক্ষেত্রে। এই 1.0525, এটাকে পাওয়ার করবে XY 3.5, 3.5। যে মানটা হবে সে মানের সাথে সরাসরি গুণ করে দিবে 1,60,000। বলো মেজবা সাদিক, আমাদের যে টাকাটা বের হলো 1,91,380 টাকা, এর মধ্যে কি সুদের টাকা আছে নাকি এটা কি বের হলো বলো তো? ফিউচার ভ্যালু মানে কি? সুদ আর আসল একসাথে বের হয়েছে। 1,91,380 টাকা যেটা বের হলো, 1,60,000 টাকা ব্যাংকে আমি বিনিয়োগ করেছি 10.50% সুদে। 1 বছর 9 মাস পরে টাকা হয়েছে 1,91,380 টাকা। তাহলে সুদ যদি আমি বের করতে চাই, তাহলে বলো দেখি নাজনীন নাহার এবং রিয়াজুল ইসলাম, আমি যদি সুদ বের করতে চাই, তাহলে আমার 1,91,380 থেকে আসল টাকা বাদ দিয়ে দাও। আসল মানে আমি যা ব্যাংকে বিনিয়োগ করেছিলাম 1,60,000। অতএব সুদ সমান সমান, এটা ম্যানুয়ালি করতে হবে, 1,91,380 মাইনাস 1,60,000। বলো সবাই কি বুঝতে পারছো অঙ্কটা আমি কিভাবে করেছি? এটার সাথে জাস্ট 1,60,000 বিয়োগ করে দাও, কারণ আজকের 1,60,000 অর্থাৎ সুদের টাকা আছে 31,380 টাকা। এটাই উত্তর। বই খুলে দেখো, ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2020। সবাই বুঝতে পারছো কিনা? ফিউচার ভ্যালু মানে আজকের 1,60,000 টাকা সুদ আর আসল মিলে হয়েছে ভবিষ্যতে 1,91,380 টাকা। তাহলে এর মধ্যে 1,60,000 তো আসল টাকা, সেটা বাদ দিলে বাকিটা সুদের টাকা পেয়ে যাচ্ছে। এবার এখানে বেশ কিছু অঙ্ক আছে, দেখো। প্রথমেই কঠিন সূত্র তোমাদের সামনে চলে এসেছে। আমরা একটু এবার করবো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যে প্রশ্নটা করেছে 2020 সাল, এবং ফাইন্যান্সে পড়েছে একই প্রশ্ন। আবার সো দেখো, আমি আমার মনে হয় মাঝে মাঝে 2 1টা করে করি তোমাদের বেটারমেন্টের জন্য। আমি 3 নাম্বার করি, এরপর ম্যানেজমেন্টে 6 নাম্বার করি। হ্যাঁ, এরপরে একটা কঠিন অঙ্ক দেখো, যেটা কঠিন মনে হয়, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট উভয় ডিপার্টমেন্টে পড়েছে। এমন 2 3টা স্যাম্পেলিং করি, তাহলে 1 থেকে 19 পর্যন্ত অঙ্ক যা দেখছো সেম সূত্র, এর বাইরে আর কোনো ফর্মুলা নেই। সবগুলো মিলে যাবে, শুধু মাত্র পড়ার পরে তোমরা দেখবে কোনটা বুঝতে পারছো না। আমি 18 নাম্বার একটু কঠিন মনে হতে পারে, আমি করে দিচ্ছি। তো মেজবা সাদিক, আমার মনে হয় লাইনটা কেটে না দিলে তোমাদের এবার ব্রেকে যেতে হবে। আমি এখনই কেটে দিচ্ছি, তোমরা 1 সেকেন্ডের মধ্যে ক্লাসে ফিরে আসো। ঠিক আছে সবাই?